নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দমদমের একটা বড়ই অদ্ভুত আর ভয়ানক গল্প। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের গল্পটা দারুণ হতে চলেছে, কানে হেডফোনটা পরে নাও। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন সুমিত সেনগুপ্ত দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। হ্যালো গাইস, আমার নাম সুমিত সেনগুপ্ত। প্রথম কোনো চ্যানেলে আজকে গল্প পাঠালাম। গল্পটা আমার জীবনে ঘটে 2010 সালে। আমার শ্বশুরমশাই মরে যাওয়ার আগে গল্পটা বলে। একদম ঠিক শুনছো, গল্পটা ঠিক এই রকম ঘটে। আমার শ্বশুরমশাই 2010 সালের ঠিক মার্চ মাসের 15 তারিখ মারা যায়। মারা যাওয়ার 5 দিন আগে আমাদের এই ঘটনাটা উনি বলে। ঘটনাটা এরকম ঘটে, উনি নাকি 2009 সাল থেকে খুব একটু ঠাকুর ভক্ত হয়ে যায়। সেটা আমরাও লক্ষ্য করি, কালী মায়ের সাধনা করা এইগুলো উনি করে বেড়াতো। আমরা অনেক কিছু লক্ষ্য করেছি, কারণ সেই টাইমে আমার শাশুড়ি মারা যায়, তার 2-3 মাস থেকেই না উনি এগুলো শুরু করে। মানুষটার একটু প্রথম আমরা ভাবতাম মস্তিষ্কে মনে হয় একটুখানি গন্ডগোল হয়ে গেছে, একা একা থাকেন বাড়িটায়। ওনার বাড়ি দমদমে। তো আমি আর আমার স্ত্রী ওনার মেয়ে মাঝে মাঝে যেতাম। আমরা ঠিক খেয়াল করতাম, প্রথমে বলি আমার স্ত্রী যে রয়েছে তার বাড়িটা 2 তলা। তো সেকেন্ড ফ্লোরে একটা রুম রয়েছে ওদের। ওই রুমটায় একটা তালা ঝোলানো, ওই তালাটার উপরে না একটা সুতো টুতো কিছু পেঁচানো। আর আমার শ্বশুরমশাই ওই রুমটাতে, পার্টিকুলার ওই রুমটাতে কাউকে ঢুকতে দেয় না। কাউকে না, তুমি যদি একবার ওই রুমটার দিকে তাকিয়েছো সামনে গিয়ে, খুব রেগে যেত। তো আমরা হয়তো ভাবতাম শাশুড়ি মায়ের কোনো স্মৃতি টৃতি আছে। 2010 সালে মার্চের 15 তারিখ উনি যখন মারা যাবে, তার আগে আমাদের একটা গল্প বলে। গল্পটা শুনে সত্যি কথা বলছি গায়ে কাটা দিচ্ছে, আর মনে পড়লে এখনও কাটা দেয় গায়ের মধ্যে। যাই হোক, গল্পটা নাকি ওনার সাথে এরম ঘটে, উনি গয়ায় যায় আমার শাশুড়ি মার পিণ্ড দিতে। একজন সাধুর সাথে তার দেখা হয়। ওখানে উনি প্রায় 2 সপ্তাহ থাকে, আমরা সেটা জানি। উনি বলে যে মা মারা যাওয়ার পরে, আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে উনি খুব একা হয়ে যায়, ওই জন্য একটু ঘুরতে যায়। আমরা এটা জানতাম। তো 1 সপ্তাহ উনি থেকে ওখানে কি করেছে সেটা তো আর আমরা জানি না। উনি আমাদের বলে উনি নাকি ওখানে একজন সাধুর সাথে যজ্ঞ করে। এক রকমের প্রেত হয়। সেই প্রেতটাকে তুমি যদি একটু যজ্ঞ করে ডাকো, সেই প্রেতটা তোমার জন্য সব করতে পারে। এমনকি শাশুড়ি মার আত্মাটাকেও উনি ডাকতে চেয়েছিল। 2009-এর প্রথম দিকে আমার শাশুড়ি মা মারা যায়। তো ওনাকে আমরা দেখতাম এরম একা একা থাকতো। উনি নাকি এরম যজ্ঞ করে আর একটা প্রেত ডাকে। প্রেতটা ডাকার প্রসেসটাও একটু অন্যরকম। ওই যে ঘরটায় সবসময় তালা দেওয়া, ওই ঘরটার ভেতরে উনি মারা যাওয়ার পরে আমরা গিয়ে দেখি একটা মরার খুলি, একটা কালী ঠাকুর, আর না সব যজ্ঞ করার জিনিস ছড়ানো। জিনিসটা ঠিক এরম উনি সাধনা করতে করতে উনি কিন্তু কোনোদিনও ভাবতে পারেনি সত্যিকারের একটা প্রেত চলে আসবে। প্রেতটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিছু একটা বলেছিল উনি। প্রেতটার কাজ কি তোমাদের একটু বলে দিই। প্রেতটা যখন আসে তোমাদের কাছে, প্রেতটার সাথে তোমাদের সহবাস করতে হয়। প্রথম দিন যখন বাবা একা একা ঘরের মধ্যে সন্ধ্যাবেলা যজ্ঞ করে বেরিয়ে একটু টিভি দেখছে, হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা বুঝতে পারে বাবার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। যজ্ঞ করছে, এরকম 6-7 মাস হয়ে গেছে। বাবা বুঝতে পারছে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু 6-7 মাসে কিন্তু যজ্ঞ কোনো কাজ করেনি, কোনো প্রেতই আসেনি ওনার কাছে। 6-7 মাস পরে ওনার পেছনে কেউ একটা, যখন উনি বুঝতে পারছে টিভি দেখার সময় কারেন্টটা চলে গেল, উনি তখন বুঝতে পারছে পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। উনি পেছন ঘুরে তাকায়, চারিদিক অন্ধকার। দেখতে পাচ্ছে একটা অবায়ক দাঁড়িয়ে আছে। মানুষ না, জন্তুও না, দুটোর মিক্সচার বলতে পারো। সাংঘাতিক ভয়ানক দেখতে, পেতনি টাইপস। মুখটা এত ভয়ানক, উনি যখন আমাদের গল্প বলছে ওনার চোখ মুখ বড় হয়ে যাচ্ছে। গায়ের কালার একদম কালো পচে গেছে এরকম, মুখ দিয়ে লালা ঝরছে। আমার বাবার দিকে এগাচ্ছে, আমার শ্বশুরমশাইয়ের দিকে। শ্বশুরমশাইয়ের নাম ছিল শুভঙ্কর।
উনি না ওই প্রেতটা বাবার নাম ধরে দুবার ডাকে, শুভঙ্কর, শুভঙ্কর, শুভঙ্কর। বাবা কোনো সাড়া দেয় না। বাবা না একটু ভয় পেয়ে যায় যে জিনিসটা কি হচ্ছে। উনি না বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘর থেকে। উনি নিচতলাতেই টিভি দেখছিল, ঘর থেকে বেরিয়ে যায়, কারেন্ট চলে আসে সঙ্গে সঙ্গে। এরকম 2 থেকে 3 দিন ওনার সাথে ঘটে। মানে উনি বাড়িতে একা রয়েছে, কারেন্ট চলে যাচ্ছে, আর ঠিক সেই টাইমে অবয়বটা আসছে, আর বাবা কিন্তু অবয়বটাকে খুব ভয় পাচ্ছে। ঠিক এরকমই একদিন নাকি বৃহস্পতিবার বাবা যজ্ঞ করছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। হট করে যজ্ঞের যে আগুন থাকে না, ওটা নিভে যায়। আর যজ্ঞের সময় বাবা একটুখানি রক্ত নিজের হাত থেকে কেটে একটা বাটিতে রেখে কালী মায়ের সামনে দিয়ে রেখেছে, আর একটুখানি মদ ওটাকেও একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছে। বাবা নাকি দেখে মানে আগুনটা নিভে যায়, ওই যে বললাম ওই অবয়বটা ঠিক সেম কিছু একটা আসে হামাগুড়ি দিতে দিতে, নিজের লম্বা জিভ দিয়ে রক্তটা চাটে আর মদটাকে জিভ দিয়ে চাটে। বাবার দিকে তাকায়, চোখ একদম মানে বেরিয়ে আসছে খুলে ওই আত্মাটার। বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাবা বলে, কে তুমি? কি চাই এখানে? প্রেতটা নাকি বলে, শুভঙ্কর, তুমি ডেকেছ, তোমায় আমি চাই। এবার প্রেতটার একটু বর্ণনা দিয়ে দিই। বাবা আমাকে বলেছিল, মানে মরে যাওয়ার আগে বলে গেছে, ঘটনাটা ঠিক এরকম, তুমি যখন এর যজ্ঞটা করবে না, এ আসে তোমাকে 2-3 বার ডাকে, তুমি যতক্ষণ না ওর সাথে সহবাস করবে ও তোমায় ছাড়বে না। তো এইবার বাবাকে বলতে থাকে যে সহবাস করতে বাবার সাথে। উনি রাজি হয়ে যায়, এক টাইম পরে উনি রাজি হয়ে যায়, কারণ ওই প্রেতটা বলে আমার শাশুড়ি মাকে উনি ফিরিয়ে আনবে। আমি জানি না আমার শ্বশুরমশাইয়ের মাথায় কি চলছিল, উনি সহবাস করে। এইবার থেকে শুরু হয় অন্য রকম ঘটনা। বিশ্বাস করবেন, উনি একজন রিটায়ার পারসন, উনি একজন জব করতো, রিটায়ার হয়ে গেছে। আমার বাবাকে মানে ওই শ্বশুরমশাইকে আবার জবে ডাকে। উনি এত টাকা ওই 2-3 মাসে ইনকাম করে, তোমরা বিশ্বাস করবে না, এত টাকা ইনকাম করে, মানে জব করার সময়ও যেন এত টাকা ইনকাম করতে পারিনি। এবার তোমাদের বলি, ওই প্রেত কারোর সাথে সহবাস করার পরে যদি তোমাকে পছন্দ হয়ে যায়, মানে যার সাথে সহবাস করছে তাকে যদি তার পছন্দ হয়ে যায় না, তাকে একদম কোটিপতি বানিয়ে দেয়। আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারটা সেম। উনি এত টাকা ইনকাম করছে, আমরা খালি ভাবছি কি করে সম্ভব। একটা বয়স্ক মানুষ, 50-55 বয়সর, উনি রিটায়ার পারসন, উনি একটা নর্মাল জব করছে এখন, সে এত টাকা ইনকাম করছে কি করে সম্ভব। যাই হোক, ঠিক মরে যাওয়ার আগে উনি আমাদের বলে তারপরে ঘটনাটা ঠিক ঘটে এরকম। বাবা অনেকবার প্রেতটাকে বলে যে কী হলো, আমার স্ত্রীকে তুমি আমাকে দেখাচ্ছ না, কি ব্যাপার। ও কোনো উত্তর দিত না, শুধু বাবার সাথে থাকতো। তো কদিন পরে বাবা একজন কাজের মাসি রাখে কাজের জন্য, কারণ ভালো টাকা ইনকাম করছে আর নিজে হাতে কাজ করবে না। একটা চলে আসে না মানুষের যে অনেক টাকা এক হাতে ওড়াচ্ছি, এবার একটা ব্যাপার হয়ে যায় যে একটা কাজের মাসি থাকবে, কাজের লোক থাকবে। বিশ্বাস করো, কাজের মাসিটা 2 দিন এসছে। 3 দিনের দিন যখন আসে না, বাবা খোঁজ নেয় কী হয়েছে। বাবা জানতে পারে কাজের মাসিটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। মানে ওই যে প্রেতটা ছিল না, ও বাবার পাশে কোনো মহিলা সহ্য করতে পারছে না, এমনকি নিজের মেয়েকেও। আমার বউ 2 দিন গিয়ে ওখানে থেকেছিল, বাবাকে খুব ভালোবাসে, ও রান্না করে দিয়েছিল। ও যেদিন আমার বাড়িতে আসছে হঠাৎ করে, ও কিন্তু খুব সেন্সিটিভ, ও রাস্তা পার করছে, হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি এসে ওকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ওকে ওখানকার লোকজন সব হসপিটালে নিয়ে যায়। হয়তো সেদিন আমাদের পেছনে ভগবান ছিল বলে আজকে সে বেঁচে গেছে। আমি দৌড়াতে হসপিটাল যাই, জিজ্ঞেস করি, যখন ও নিজেও জানে না কী করে গাড়িটা আসলো, ছিলই না কোনো গাড়ি। আর হয়েছে কোথায় জানো, একদম আমাদের বাড়ির সামনে, মানে বাড়িটা ক্রস করছে, ওখানে কোনো গাড়ি ঘোড়া অত বড় আসেই না, আর আসলেও না আস্তে আসে। অত জোরে ধাক্কাটা, মানে আমার বইয়ের একটা পা ফ্র্যাকচার করে দিয়েছে, এত জোরে ধাক্কাটা মেরেছে, মাথাটা পুরো ফেটে গেছে। ও যে কী করে বেঁচেছে সেটা শুধু আমিই জানি। যাই হোক ব্যাপারটা, এরপরে জিনিসগুলো না ঘটতে থাকে। তখন যখন আমরা যেতাম, বাবা মরে গেল 15 তারিখ, আমরা 1 তারিখে বাবার সাথে দেখা করতে গেছিলাম। যেদিন আমরা যাই না, আমি একটা জিনিস খুব খেয়াল করছিলাম, উনি না আমাদের সামনে আসছে না,
একটু দূরত্ব বজায় রাখছে। আর উনি না খুব ফ্র্যাঙ্ক একটা মানুষ, হাসি খুশি থাকতে ভালোবাসে, লোকজন আসলে গল্প করে। উনি আমাদের সামনে আসছে না, আর বারবার ওই রুমটাতে ঢুকছে আর বেরাচ্ছে, যে রুমটা সবসময় তালা থাকে। এক টাইমে আমার বউ তো খুব রেগে যায়, কী হয়েছে বলো তোমার, কিছু বলে না, ঘামছে ঘামছে। ঠিক আমরা বাড়ি চলে আসি, একদিনের জন্যই গেছিলাম, থাকিনি ওই রাতে, বাড়ি চলে আসি। 5 তারিখ আমার কাছে খবর আসে, উনিই দেয় ফোনটা, ঠিক আমার ওয়াইফকে করে। তো আমার ওয়াইফ সেদিন আবার আমাদের জন্য একটু লুচি টুচি ভাজছে বাড়িতে, আমার বাড়িতে সবাই রয়েছে, আমি ডাইনিং টেবিলে বসে রয়েছি। আমার ওয়াইফকে আমি বলি তোমার বাবা ফোন করছে, ও বলে লাউডে দাও ফোনটা। আমি লাউডে দিই, ওর বাবা বলে কোথায় তোরা? তো আমি বলি যে বাড়িতে আছি। কেন বাবা, কিছু হয়েছে নাকি? উনি আমায় বলে তোমরা বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমি আর বাঁচবো না। এই কথাটা এখন আমার কানে বাজে। উনি আমাকে বলে ফোন করে যে উনি আর বাঁচবে না। তো যথারীতি আমি আমার ওয়াইফ চলে যাই, বয়স্ক মানুষ, কি হলো হঠাৎ করে গিয়ে দেখি উনি একটা বিছানার মধ্যে একদম শুয়ে রয়েছে। 5 দিন আগে যেই মানুষটাকে একদম চেহারা মোটাসোটা দেখে আসলাম, ওই মানুষটা একদম টিনটিনে রোগা হয়ে গেছে। না দেখলে বিশ্বাস করেন, চোখের তলায় কালি আর টিনটিনে রোগা, মনে হচ্ছে কেউ ওনার ভেতর থেকে না রক্তগুলো চুষে খেয়ে নিয়েছে। উনি পুরো একদম হাওয়া বেরিয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এরম ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, ওনার ওই চেহারা দেখে না আমি প্রথমে ভয় পেয়ে যাই, একদম বিছানার সাথে মিশে গেছে। তো আমার ওয়াইফ বলে কি হয়েছে? উনি বলে যে আমার খুব শরীর খারাপ। আমার বউ বলে হসপিটাল চলো। উনি একটা কথাই বলে না আমি আর বাঁচবো না, আমি যাবো না। অনেক জোর জবরদস্তি করে তো যায়নি। তো পরের দিন আমি বলি ঠিক আছে আজকের দিনটা ছেড়ে দাও, কালকে যদি বাড়াবাড়ি হয় নিয়ে যাবো, বা একটা পার্সোনাল ডাক্তার ডাকবো। তো ওই দিন অত রাতে গেছি। পরের দিন সকালে মারাত্মক জিনিস ঘটে, আমার বাবার কথা বলা বন্ধ হয়ে যায়। শুধু উনি ফার্স্ট ফ্লোরে যেহেতু শুয়েছিল ওনার রুমে, ওনার রুমের একদম পাশাপাশি একটা জানলা ছিল। উনি না জানলার দিকে তাকাতো আর মানে অন্য ভাষায় মানে কথা বলতে পারছেন, ওয়া ওয়া করছে, এরকম বোবারা যেমন করে। আর না খালি একটা কথা ওনার স্পষ্ট বেরোচ্ছে, তোর মা ডাকছে আমায়, এইটুকু বলছে। আর বাদ বাকি যাই বলতে চাইছে সব জড়িয়ে যাচ্ছে, কোনো কথা বোঝা যাচ্ছে না। আর খালি না হাত দেখাতো, খালি জানলাটার দিকে হাত দেখাতো আর ভয় পেতো, বলতো আমাকে নিতে আসছে, আমাকে নিতে আসছে। আমরা ডাক্তার ডাকিছি বাড়িতে, ডাক্তার ডেকে বলে ওনার শরীরে এক ফোঁটা রক্ত নেই, ওনাকে যদি আমরা হসপিটাল নিতে যাই উনি রাস্তায় মারা যাবে। ওনার বাড়িতে সেলাইন চালাই আমি, রক্তের ব্যবস্থা করি, কোনোতেই কিছু হচ্ছে না। 10 তারিখ যেদিন উনি আমাদের এই ঘটনাটা বলবে, আমাদের ডাকে, উনি লিখেছে নিজের খাতার মধ্যে, একদিন হয়তো যেদিন সুস্থ ছিল, এটা অনেক দিন আগের লেখা আমরা বুঝতে পারছি। উনি না খালি চিল্লাচ্ছে। আর ওই দিনটা মানে 10 তারিখ, উফ, মানে ওই দিনটা তোমরা বিশ্বাস করো, উনি চিল্লাচ্ছে চোখ মুখ বড় করে, আর মুখ দিয়ে না লালা ঝরছে, আর মনে হচ্ছে ওনার পেটের ওপরে কেউ বসে রয়েছে, পেটে বারবার থাবড়াচ্ছে। তুমি যদি কারো গায়ের উপরে ওঠো, সে যদি নামানোর জন্য যেমন থাবড়ায় না, ওরকম থাবড়াচ্ছে। আর না খুব ভয় পাচ্ছে। আর বিশ্বাস করবো ওই ঘরটার মধ্যে না আমারও ভয় লাগছে, কেন জানি না, মনে হচ্ছে কেউ হাঁটাহাঁটি করছে, কেউ ওই রুমটা, যেই রুমটা বাবা বন্ধ করেছিল ওই রুমটা কেউ ধাক্কাচ্ছে বাইরে থেকে। এগুলো আমার ওয়াইফও ফিল করছে, আমিও করছি। ছাদের উপরে কেউ লাফাচ্ছে, একটা পচা গন্ধ ছাড়ছে। আমরা ভাবি প্রথমে বাবা হয়তো টয়লেট করে দিয়েছে, না, কিন্তু তবু গন্ধ একটা পচা মারছে। 10 তারিখ উনি আমাদের ডাকে, মনে প্রচণ্ড চিল্লাচ্ছে, আমরা যাই। উনি না আঙুল দেখাচ্ছে, তো আমি একটা ডায়েরি পাই, এই পুরো গল্পটা উনি ডায়েরিতে লেখে। আমি ওনাকে জিজ্ঞেস করি বাবা এগুলো সত্যি, আপনি এটা কেন করেছেন, এগুলো তো বোকামি। উনি কিছু বলতে পারেন, আমরা শেষ এক্সপ্লেনেশনটা ওনার থেকে পাই না, যে উনি কেন করলো, কিসের জন্য করলো, মাকে দেখার জন্য করলো, না নিজের এই সম্পত্তি বাড়াবার জন্য করলো, কিসের জন্য করলো আমরা বুঝতে পেলাম না। বাট কিছু তো একটা করেছে। যাই হোক, তো ঠিক 14 তারিখ আমরা একবার হসপিটাল নিয়ে যাই, হসপিটালে ওনাকে রাখে না, নার্সিংহোমে ট্রান্সফার করে। আমার বউ বলে, আর উনি বারবার খালি হাত দেখাচ্ছেন, না যাবো না, আমি মরে যাবো, আমি বাড়িতে মরবো, এরকম একটা ব্যাপার। আমার বউ লাস্টে ওনাকে বাড়িতে নিয়ে আসে, যে বাড়িতেই ট্রিটমেন্ট করবো আমরা। 13 তারিখ ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে আনি। 14 তারিখ উনি স্পষ্ট কথা বলে, উঠে বসে। বিশ্বাস করবে এটা মানে দেখার মতো জিনিস। আমি খালি দেখছি, আমি সকালবেলা 8টার সময় উঠেছি, উনি ব্রাশ করছে দাঁড়িয়ে। আমি ভাবছি কি আমি কাকে দেখছি, উনি খাটের ওপরে বসে আমাকে দেখে একটা হাসি দেয়, বলে এদিকে আসো। আমি তো ভয় পেয়ে গেছি, সিরিয়াস ভয় পেয়ে গেছি। আমি ওনার মেয়েকে ডাকি, ঘরে যাই, উনি বসে রয়েছে। ওনাকে বললাম যে বাবা আপনি এখন সুস্থ আছেন? উনি বলে আমার সময় শেষ, আমি এখনই চলে যাবো, তোর মা চলে এসছে আমায় নেওয়ার জন্য, ওই অবয়বটাও চলে এসছে। আমরা বলছি কোন অবয়ব?
যেটা আপনি ডায়েরিতে লিখেছেন? উনি একবার হাসি দেয়, কোনো উত্তর দেয় না, শুয়ে পড়ে, বলে একটু জল খাওয়াবি? বেঁচে থাকতে একটু জল খেয়ে যাই তোদের কাছ থেকে। আমি জল খাওয়াই, বলে তোর মা তোকে দেখছে, মানে আমার বউকে বলছে। আর না, আমাদের যে জানলাটা, উনি যে জানলায় দেখাচ্ছে, জানলাটা না এত জোরে একটা হাওয়া দিচ্ছে, ধাপ ধাপ বাড়ি খাচ্ছে, আর আমাদের সারা শরীর কাটা দিচ্ছে, আর গা ভারী হয়ে যাচ্ছে। উনি বলে তোমরা যাও, আধা ঘন্টা পরে আসো। আমরা যাই, আমরা বুঝতে পারছি না, তখন ডাক্তারের সাথে কনসার্ন করছি যে উনি ভুলভাল বকছে, উনি আজকে শরীর ঠিক আছে, দাঁড়িয়ে পড়ছে, ওনার শরীরও দেখে স্ট্রং মনে হচ্ছে। আমরা ঠিক আধ ঘন্টা পরে ওনার রুমে ঢুকি, মানুষটা নেই, মারা গেছে। উফ, মানে তারপরে ওই যে মারা গেল, গল্পটা এখানে যদি শেষ হয়ে যেত, হয়ে যেত। ওই বাড়ির মধ্যে নাকি দেখো, এবার ওনার দেহটা দাহ করার পরে ওনার বাড়িতে তো আর কেউ নেই, আমার ওয়াইফ ছিল, আমার কাছে থাকে। তো আমরা, ও পাড়া থেকে একদিন ফোন আসে 17-18 তারিখে, যে ওনার বাড়িতে খুব উৎপাত হচ্ছে, মানে বাড়িতে কেউ একটা চিৎকার করছে প্রচণ্ড জোরে, লাফালাফি করছে, পাড়ার লোক নাকি দেখছে কি সাদা কাপড় পরে ঘুরছে ওপরে, মানে এগুলো দেখছে। তো বলছে তোমরা কিছু করো। আমরা পাড়ার লোককে নিয়ে গিয়ে একটা পুরোহিতের কাছে যাই। উনি, ওনার গা পুরো বন্ধন করা, উনি ওই দরজাটা খোলে, একটা মরার খুলি, মদ, রক্ত, আর যেগুলো দিয়ে যজ্ঞ করে সব জিনিস ছড়িয়ে আছে। উনি বলে ওই প্রেত তোমার বাবা, তোমার মা, আরও অনেক প্রেত তোমাদের এই ঘরটা পুরো ভরিয়ে নিয়েছে, নিজেদের বাসস্থান বানিয়ে নিয়েছে। শেষে গিয়ে উনি বলে এটা ভেঙে দাও, ভেঙে দেওয়ার পরেই কিন্তু আমি বন্ধন করতে পারবো। শেষে গিয়ে জানো, আমরা বাড়িটা ভেঙে দিই। ভেঙে দেওয়ার পরে উনি বন্ধন করে, একটা যে ফিট পুজো দেয়, তারপরে গিয়ে আমরা জমিটাকে বেচি। কিন্তু এখন শুনি তারাও জমিটা বেচে দিয়েছে, কেন বেচেছে আমরা জানি না। বাট আমার যে শ্বশুরবাড়ি বলে কিছু ছিল, সেটা আর নেই, শেষ। আর আমার গল্পটাও এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে পড়ে শুনিও অবশ্যই। গল্পটা ছোট হতে পারে, বাট ভালো, পড়ে শোনাতে পারে। আমার লাইফের একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। প্রথমে বলি, আমার মানে চ্যানেলে অনেক গল্প আছে, কিন্তু আজকের মতো গল্প আমি ফার্স্ট টাইম শুনলাম। দারুণ লাগলো ভাই, মানে এটা বিশ্বাস করা বা না করাটা তোমাদের উপর টোটালি। বাট আমার কিন্তু গল্পটা দুর্দান্ত লেগেছে। যদি একটু ভয় পেয়ে থাকো, বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার সুযোগ করে দাও। কি করছো কমেন্টে জানাও দাদার গল্পটা কিরম লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আমাকেও একটু মোটিভেট করার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো ভয় নিয়ে, নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।